সুপ্রিয় শিক্ষার্থীরা এবং যারা দেখছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জৈব রসায়নের উপর এটি আমার দ্বিতীয় ক্লাস। এর আগে জৈব রসায়নের বেশ কিছু প্রাথমিক ধারণা নিয়ে একটি ক্লাস করেছি। যারা সেই ক্লাসটি দেখেননি তাদেরকে অনুরোধ করছি সেই ক্লাসটি দেখার জন্য, এবং যদি এই ক্লাসটি দেখে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা অন্যদের সাথে বিষয়টি শেয়ার করবেন যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়। এছাড়া যদি কোনো বিষয়ে কোনো পরামর্শ থাকে সেটিও কমেন্টে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আমরা এর আগের ক্লাসে জৈব যৌগের বেসিক ধারণাগুলো দেখেছিলাম। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যারোমেটিক যৌগ। জৈব যৌগের মধ্যে অনেকে এই জৈব যৌগকে দুইটি ভাগে ভাগ করেন। একটি হচ্ছে অ্যারোমেটিক যৌগ, আরেকটিকে বলা হয় নন অ্যারোমেটিক যৌগ। এক্ষেত্রে যারা অ্যারোমেটিক যৌগ নয় তাদেরকেই নন অ্যারোমেটিক যৌগ বলে আখ্যায়িত করা হয়। তো আমরা এখন এই অ্যারোমেটিক যৌগ কারা সেটি বোঝার জন্য সবচেয়ে বেস্ট যে থিওরিটি আছে অ্যারোমেটিক যৌগ সম্পর্কে সেই থিওরিটির মাধ্যমে বোঝার চেষ্টা করব। বেস্ট থিওরিটি যিনি দিয়েছেন তার নাম হচ্ছে বিজ্ঞানী হাকেল। আমি এখানে হাকেলের মূল বক্তব্য যেটি সেটি লিখে রেখেছি, নিশ্চয়ই শিক্ষার্থীরা দেখতে পাচ্ছ। বিজ্ঞানী হাকেল অ্যারোমেটিক যৌগ হওয়ার জন্য বেশ কিছু পয়েন্ট বা শর্তের কথা বলেছেন। প্রথম পয়েন্টটি হচ্ছে এটি অবশ্যই একটি চাক্রিক জৈব যৌগ হতে হবে। তার মানে এটার মধ্যে অবশ্যই একটি চক্র থাকতে হবে। যেমন এটি হচ্ছে একটি চক্র, এই চক্র থাকতে হবে। চক্র ছাড়া তো অ্যারোমেটিক যৌগ কল্পনাই করা যায় না। দ্বিতীয় শর্ত হচ্ছে এটি অবশ্যই সমতুলীয় হতে হবে, সমতুলীয় চক্র। এখন তার মানে সমতুলীয় বলতে বোঝানো হচ্ছে যে একটি প্লেন বা তলে থাকবে, সমান তল। সমান তল অর্থাৎ এটি দ্বিমাত্রিক হবে। এখন কার্বনের যে সংকরীকরণ আছে সেই কার্বনের সংকরীকরণ থেকে আমরা দেখতে পাই যখন কার্বন sp2 সংকরিত হয় তখন কার্বন সাধারণত ত্রিভুজীয় সমতল তৈরি করে। তার মানে এই ক্ষেত্রে আমার কার্বন সাধারণত sp2 সংকরিত হয়ে থাকে। এখন কথা হচ্ছে যারা অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগের মধ্যে শুধু কি কার্বন এবং হাইড্রোজেন থাকে? না, কার্বন এবং হাইড্রোজেনের বাইরেও অন্য পরমাণু থাকতে পারে। এক্ষেত্রে অন্য যেই পরমাণুই থাকুক তাদেরকে আমরা বলবো হ্যাটারো অ্যাটম। তাহলে তাদেরকে আমরা কি বলবো? হ্যাটারো অ্যাটম। হ্যাটারো এটি একটি ইংরেজি শব্দ, এর বাংলা অনেকে এভাবে করেন বিষম। মনে রাখতে হবে জৈব যৌগের জন্য কার্বন এবং হাইড্রোজেন ছাড়া যারাই আছে প্রত্যেকেই হচ্ছে বিষম। এক্ষেত্রে নাইট্রোজেন, অক্সিজেন, হ্যালোজেন, ফসফরাস, সালফার এই ধরনের পরমাণুগুলো হ্যাটারো অ্যাটম হিসেবে সবচেয়ে বেশি পরিমাণে জৈব যৌগে দেখতে পাওয়া যায়। এখন হ্যাটারো অ্যাটম আসলেও সেই হ্যাটারো অ্যাটমের এমন সংকরীকরণ হতে হবে যেন সেটি সমতুলীয় কাঠামোর মধ্যে বিদ্যমান থাকে। আমরা অনেক সময় এই সমতুলীয় কথাটি জৈব যৌগের শর্তের ক্ষেত্রে যেটি অন্যতম শর্ত সেটি ব্যবহার করি না কিংবা ভুলে যাই। তাহলে প্রথম কথা চাক্রিক হতে হবে, দ্বিতীয় কথা হচ্ছে সে সমতুলীয় হতে হবে। তৃতীয় কথা হচ্ছে এখানে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন থাকতে হবে। 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন। এক্ষেত্রে n এর মান আছে, এই n এর মানটা হচ্ছে 0 থেকে শুরু করে যে কোনো স্বাভাবিক সংখ্যা হতে পারে, অর্থাৎ 0, 1, 2, 3 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা হতে পারে। আচ্ছা, এখন এই 3 নম্বর পয়েন্টের মধ্যে বেশ ম্যাথমেটিক্স আছে, আমাকে সেই জিনিসগুলো জানতে হবে।
শিক্ষার্থীরা 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন। সঞ্চারণশীল শব্দটি থেকে বোঝা যাচ্ছে যেটা মুভ করে। পাই ইলেকট্রন কি? পাই বন্ধনের ইলেকট্রনকে আমরা মোটা দাগে পাই ইলেকট্রন বলে থাকি। কিন্তু পাই বন্ধন ছাড়াও অসংকরিত মুক্তজোড় ইলেকট্রন থেকেও পাই ইলেকট্রন পাওয়া যেতে পারে। তাহলে আমরা পাই ইলেকট্রন কোথা থেকে পেতে পারি? একটা হচ্ছে পাই বন্ধন থেকে, প্রতিটা পাই বন্ধন থেকে 2টা পাই ইলেকট্রন পাওয়া যায়। আরেকটা হচ্ছে অসংকরিত মুক্তজোড় ইলেকট্রন থেকে। আমরা একটু আগেই লিখে রেখেছি, কোনো পরমাণুর যোজ্যতা স্তরের অসংকরিত অরবিটালে 1টি বা 2টি ইলেকট্রন থাকতে পারে। এটি একটি গুরুত্বপূর্ণ কথা। অসংকরিত অরবিটালে 1টি ইলেকট্রন থাকতে পারে, আবার 2টি ইলেকট্রন থাকতে পারে। এবং মজার বিষয় হচ্ছে এই 1টি কিংবা 2টি ইলেকট্রন দিয়ে কিন্তু পাই বন্ধন গঠন করা সম্ভব। স্বাভাবিকভাবে আমরা জানি যে অসংকরিত অরবিটালে 1টি ইলেকট্রন থাকলে তারা পাই বন্ধন গঠন করে, কিন্তু 2টি ইলেকট্রন থাকলেও সেখানে পাই বন্ধন ঘটিত হতে পারে। এটি আমরা দেখব সামনে। মুক্তজোড় ইলেকট্রন, মুক্ত মানে হচ্ছে যেটা স্বাধীন, জোড় মানে জোড়া, অর্থাৎ যে ইলেকট্রনটা স্বাধীন আছে। এখন এই মুক্তজোড় ইলেকট্রন সংকরিত বা অসংকরিত অরবিটালে থাকতে পারে। এটি মনে রাখতে হবে। মুক্তজোড় কিন্তু সংকরিত অরবিটালের ক্ষেত্রেও হতে পারে, অসংকরিত অরবিটালের ক্ষেত্রেও হতে পারে। এখন খেয়াল করো যে সঞ্চারণশীল পাই ইলেকট্রন আমরা কোথায় পাবো বা কখন পাবো? 2টা ক্ষেত্রে পেতে পারি। একটা হচ্ছে 2টি একান্তরিত পাই বন্ধন থেকে আমরা সঞ্চারণশীল পাই ইলেকট্রন পেতে পারি। একান্তরিত কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে, যেমন এখানে পাই বন্ধন আছে, একটা বাদ দিয়ে আবার এখানে পাই বন্ধন আছে, তাহলে এই পাই বন্ধনগুলো হচ্ছে 2টি একান্তরিত বা কনজুগেটেড পাই বন্ধন। এরা কি করতে পারে? সঞ্চারণশীল পাই ইলেকট্রন তৈরি করতে পারে। আবার বলা হচ্ছে কি, এবং একটি পাই বন্ধন এবং একটি অসংকরিত মুক্তজোড় ইলেকট্রনও সঞ্চারণশীল পাই ইলেকট্রন তৈরি করতে পারে। যেমন আমি যদি এই উদাহরণটার দিকে তাকাই, খেয়াল করো, এই ক্ষেত্রে এই যে এটি হচ্ছে একটি পাই বন্ধন, আর এইখানে যে 2টা ডট বা একটি মুক্তজোড় আছে, এই মুক্তজোড়টি কিন্তু হচ্ছে অসংকরিত অরবিটালের মুক্তজোড়। তাহলে একটি পাই বন্ধন এবং একটি অসংকরিত মুক্তজোড়। তার মানে আমি যদি এটাকে একটু পয়েন্ট আউট করতে চাই, এটা হচ্ছে অসংকরিত মুক্ত জোড়। খেয়াল করো, এখানে নাইট্রোজেনটা হচ্ছে একটি হ্যাটারো অ্যাটম। আচ্ছা, এখন আমরা পাশাপাশি আরেকটি উদাহরণ একটু দেখি। খেয়াল করো, এটি ছিল পঞ্চভুজ, এটি ষড়ভুজ, এটি আবার ষড়ভুজ। এই ক্ষেত্রে আমরা এখানেও একান্তরিত পাই বন্ধন দিই এবং এক্ষেত্রেও আমরা মুক্তজোড় দিলাম, বাট এই মুক্তজোড়টা হচ্ছে, এখানে যে মুক্তজোড়টা দেখা যাচ্ছে সেটা হচ্ছে সংকরিত মুক্তজোড় ইলেকট্রন। এটা ছিল অসংকরিত মুক্তজোড় ইলেকট্রন, এটা ছিল সংকরিত মুক্তজোড় ইলেকট্রন। তাহলে শিক্ষার্থীরা দেখো, এখানে বলা হচ্ছে যে 2টি একান্তরিত পাই বন্ধন সঞ্চারণশীল পাই ইলেকট্রন তৈরি করতে পারে। আবার বলা হচ্ছে একটি পাই বন্ধন ও একটি অসংকরিত মুক্তজোড়, তার মানে এই পাই বন্ধন এবং এই অসংকরিত মুক্তজোড় এটিও সঞ্চারণশীল পাই ইলেকট্রন কাঠামো তৈরি করতে পারে। কিন্তু এই জায়গায় যেটা আছে সেটা সংকরিত মুক্তজোড়, তার মানে এই সংকরিত মুক্তজোড়ের সাথে
এই পাইবন্ধন অথবা পাশের বাম পাশের পাইবন্ধনটি সে কিন্তু সঞ্চারণশীল পাই ইলেকট্রন তৈরি করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এবার সংজ্ঞাটার মধ্যে থেকে অ্যারোমেটিক যৌগকে সেটা জানার চেষ্টা করব। এতক্ষণ আমি একটু প্রিলিমিনারি আইডিয়াগুলো দিলাম, এবার আমাদের কিছু অঙ্কের মতো ছোট ছোট অঙ্ক করতে হবে, অঙ্ক করে আমরা সিদ্ধান্তে আসব। সো তোমরা আশা করি বুঝতে পারছো। যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। খেয়াল করো, আমি প্রথম যেই যৌগটি লিখেছি এই যৌগের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমার একটা পাই বন্ধন আছে। তাহলে এই একটা পাই বন্ধন থেকে আমি এখানে দুইটা পাই ইলেকট্রন পেতে পারি। কখন? যখন সে সঞ্চারণশীল থাকবে। একইভাবে এটির মধ্যেও দুইটি পাই ইলেকট্রন পেতে পারি। অর্থাৎ এটি যদি এই পাশে আসে তাহলে এটি মুভ করতে পারে। সেই মুভমেন্ট সংক্রান্ত বিষয়গুলো আমরা পরবর্তীতে দেখব। আমরা জাস্ট বেসিক সিদ্ধান্ত আজকে নিব যে কোনটি অ্যারোমেটিক যৌগ। তাহলে আমার এই জায়গায় সঞ্চারণশীলতাটা এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট পর্যন্ত এই জায়গার মধ্যে দেখা যেতে পারে। তাহলে আমার এখানে সঞ্চারণশীল পাই ইলেকট্রন কয়টি পাবো? 4টি। সঞ্চারণশীল আমি একটা নাম্বারিং করি, 1 2 3। তাহলে সঞ্চারণশীল পাই ইলেকট্রন 4টি। এখন তোমাকে যে কাজটা করতে হবে, দেখতে হবে এটা চাক্রিক কিনা। ইয়েস, এটি একটি চাক্রিক যৌগ। এটি কি সমতলীয় কিনা? তোমরা জানো যে এখানে প্রত্যেকটা জায়গায় কার্বন আছে। সো এখানে কার্বন আছে। তাহলে এই কার্বনগুলো আমরা যদি দেখি, এখানকার যে কার্বনটা ছিল, দেখো এই কার্বন, এই যে এখানকার কার্বন, এগুলো যেহেতু sp2 সংকরিত, তাই এটা কি ত্রিভুজীয় সমতল তৈরি করে। এই কার্বন এগুলো sp2 সংকরিত, তার মানে এরা ত্রিভুজীয় সমতল তৈরি করবে। কিন্তু এখানে যে দুইটা কার্বন আমরা দেখতে পাচ্ছি, এরা কিন্তু sp3 সংকরিত। খেয়াল করো, এটা কিন্তু sp3, এটাও কিন্তু sp3। কেন? কারণ এখানে এই কার্বনের সাথে এই পাশে একটি যোজ্যতা, এই পাশে একটি যোজ্যতা আছে, আর বাকি দুইটি যোজ্যতা বাই ডিফল্ট হাইড্রোজেনের সাথে আছে। অর্গানিক কেমিস্ট্রিতে যদি কোনো যোজ্যতা দেখানো না হয় তাহলে বুঝে নিতে হবে সেটি কার সাথে আছে? হাইড্রোজেনের সাথে আছে। তাহলে sp3 সংকরিত যে অংশটি, সেটি সাধারণত কীরকম হয়? সেটি হয় চতুস্তলকীয়। চক্রের কারণে সেটার মধ্যে কিছুটা বিচ্যুতি ঘটবে, বাট সেটি সমতলীয় হবে না। তার মানে এটি সমতলীয় নয়। এটি সমতলীয় নয়, তাহলে দ্বিতীয় শর্তটি এখানে প্রযোজ্য নয়। তারপর আমরা একটু চেক করে দেখি তৃতীয় শর্তটি প্রযোজ্য কিনা। তৃতীয় শর্তে বলা হচ্ছে 4n+2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন। তাহলে আমার এখানে মোট সঞ্চারণশীল পাই ইলেকট্রন হতে পারে এই জোনটাতে। সেটার মান কত? সেটার মান হচ্ছে 4n+2 = হচ্ছে সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যা। তাহলে 4n+2 = হবে সঞ্চারণশীল পাই ইলেকট্রন এখানে আছে 4টি। এবার যদি আমরা এটাকে সমাধান করি তাহলে পাচ্ছি n এর মান 0.5 অথবা হাফ। তার মানে এটি অ্যারোমেটিক যৌগ নয়। তাহলে দ্বিতীয় এবং তৃতীয় শর্ত অনুযায়ী এটি ম্যাচ করছে না, তাই এটি অ্যারোমেটিক যৌগ নয়। খেয়াল করো, এখানে এই ধরনের চাক্রিক যৌগটি অ্যারোমেটিক হওয়ার জন্য কি করার প্রয়োজন ছিল, বা কি করলে এটি অ্যারোমেটিক হতে পারত? দেখো, আমি এখানে যদি একইভাবে আরেকটি যৌগ দেখাই, খেয়াল করো, এই যৌগটির ক্ষেত্রে আমরা উপরের যৌগটির সাথে একটি পার্থক্য রাখবো, সেটি হচ্ছে এখানে কোনো পাইবন্ধন ছিল না, এখানে আমি পাইবন্ধন দিলাম। এবার তোমার এখানে যে কার্বনগুলো আছে 6টি কর্নারে, প্রত্যেকটি কার্বনের সাথে যেহেতু একটি পাইবন্ধন আছে, তাই আমরা বলতে পারি প্রত্যেকটি কার্বন হচ্ছে sp2 সংকরিত,
কারণ কার্বনে একটি পাই বন্ধন থাকলে সেটি sp2 সংকরিত হয়ে থাকে, দুইটি পাই বন্ধন থাকলে sp এবং কোনো পাই বন্ধন না থাকলে sp3 সংকরিত কার্বন সেটাকে বলা হয়। আর sp2 সংকরিত মানে হচ্ছে সে কি ত্রিভুজীয় সমতল তৈরি করে। এখানে কিন্তু একটা ত্রিভুজীয় সমতল আমরা দেখতে পাই। এখন তুমি হয়তো প্রশ্ন করতে পারো যে এখানে ত্রিভুজীয় সমতল হলো কিভাবে, সেটি অবশ্য অন্য একটি আলোচনা, সেটিও আসলে দেখানো যায়। যেমন আমি যদি এইভাবে চিন্তা করি, খেয়াল করো, ত্রিভুজীয় সমতল বিষয়টিকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, এখানে এই যে কার্বনটি, এই কার্বনের এখানে পাই বন্ধন আছে, এখানে পাই বন্ধন আছে, এখানে পাই বন্ধন আছে। তাহলে এই কার্বনের সাথে এখানে কি আরেকটি হাইড্রোজেন আছে। এখন দেখো এখানে আমরা কি দেখতে পাই, আমরা যদি এইভাবে নেই তাহলে দেখো এই কার্বনটি কিন্তু একটি ত্রিভুজীয় সমতল তৈরি করেছে এবং এখানে বন্ধন কোণ 120 ডিগ্রি করে, এই যে 120 ডিগ্রি করে। ওকে, এবার আমরা যদি একইভাবে এই জায়গাটিতে দেখাই, দেখো কত মজার জিনিস। কেমিস্ট্রি বুঝলে অনেক ভালো লাগে, বোঝার জন্য সেই চেষ্টাটা থাকতে হবে। এবং অনলাইনে যারা ক্লাস দেখছো তাদেরকে বলবো যে তারা অবশ্যই একটু অথেন্টিক ক্লাসগুলো দেখার চেষ্টা করবে, তাহলে তোমরা উপকৃত হবে। তাহলে দেখো এখানেও এই কার্বনটিও কিন্তু একটি ত্রিভুজীয় সমতল তৈরি করছে। তাহলে আমরা দুইটা কার্বনের ত্রিভুজীয় সমতল পেলাম। এখন এটি কিভাবে করে, এখন দেখো এটির ক্ষেত্রে আমার এটির সাথে এটি জড়িত, এটি জড়িত। এখন এখানে আমি যদি এই পাশে আরেকটি হাইড্রোজেনকে প্লট করি, রাইট, এবার দেখো তো এই কার্বনটিকে আমরা এইভাবে যদি দেখাই, এটা আর একটু লিখি, কেমিস্ট্রিতে বা বিজ্ঞানের চিত্রগুলো যদি একটু সুন্দর হয় তাহলে বুঝতেও একটু সুবিধা হয়। দেখো যে দেখো এই কার্বনটিও কিন্তু একটি কি করেছে, সমতুলীয় ত্রিভুজ তৈরি করেছে। তাহলে এই কার্বনের সাথে ম্যাচ করে আমি এখানকার এই কার্বনটির সাথে দেখি, দেখো এটির ক্ষেত্রে আমরা ত্রিভুজীয় সমতলের বিষয়টিকে যদি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখো এটিও কিন্তু একটি ত্রিভুজীয় সমতল তৈরি করেছে। তাহলে আমরা 1, 2, 3, 4 এইগুলোর সম্পর্কে ত্রিভুজীয় সমতল পেলাম। এবার এই দুইটা কার্বনের ক্ষেত্রে, ওকে, তাহলে এই কার্বনের ক্ষেত্রে আমরা যদি এইখানে এটাকে এক্সটেন্ড করি এবং এই কার্বনের ক্ষেত্রে এটাকে যদি এইখানে এক্সটেন্ড করি, তাহলে দেখো এই যে এখানে একটি ত্রিভুজীয় সমতল তৈরি হয়েছে এবং এখানেও একটি ত্রিভুজীয় সমতল তৈরি হয়েছে। এভাবে আমরা সব টোটাল বিষয়টির ব্যাখ্যা দিতে পারি। ত্রিভুজীয় সমতলের কনসেপ্টটিকে আমরা ব্যাখ্যা এভাবে দিতে পারি যে প্রত্যেকটি কার্বনে ত্রিভুজীয় সমতল আছে। তো যাই হোক, আমরা এবার মূল আলোচনায় চলে যাই যে এই যৌগটি অ্যারোমেটিক কিনা। শিক্ষার্থীরা তোমরা চাইলে এটার একটা স্ক্রিনশট পরবর্তীতে নিয়ে রাখতে পারো, কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। ওকে, নাও আমার মূল আলোচনায় চলে যাই। দেখো এখানে এই যৌগটি অ্যারোমেটিক কিনা, প্রথম শর্ত হচ্ছে চাক্রিক যৌগযুগ্য ইয়েস, সমতলীয় ইয়েস, 6টি কার্বনই sp2 সংকরিত তাই সমতলীয়। এখন সঞ্চারণশীল পাই ইলেকট্রনের সংখ্যাটা আমরা একটু দেখি, তাহলে 4n + 2, এই একটি পাই বন্ধন থেকে দুইটি পাই ইলেকট্রন হবে, এখান থেকে দুইটি হবে, এখান থেকে দুইটি হবে, তার মানে এখানে দুইটি পাই ইলেকট্রন, এখানে দুইটি পাই ইলেকট্রন এবং এখানে দুইটি পাই ইলেকট্রন আমরা সর্বমোট পাবো যারা সঞ্চারণশীল অবস্থায় থাকবে। তাহলে 4n + 2 = হবে 6, অথবা 4n = 4, বা আমরা বলতে পারি n = 1। তার মানে নিঃসন্দেহে এটি হচ্ছে অ্যারোমেটিক।
যৌগ। তো শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে এই দুইটা যৌগের মধ্যে বেসিক পার্থক্যটা কোন জায়গায়। তার মানে একান্তরিত পাই বন্ধন থাকলেই কিন্তু সে অ্যারোমেটিক যৌগ নয়। একান্তরিত পাই বন্ধন থাকলেও সেটার এই অঙ্কটা মিলে কিনা সেটা দেখতে হবে, পাশাপাশি সমতুলীয় কিনা সেটাও একটু চেক করার প্রয়োজন আছে। অনেকে আমরা এই অঙ্কটি মেলানোর মাধ্যমে সিদ্ধান্তটা নেই, সেটা একটা শর্টকাট, সেটা তুমি করতে পারো। এটার সাথে ম্যাচ করানো আরেকটি উদাহরণ আছে, সেটি আমি একটু দেখাতে চাচ্ছি, খেয়াল করো। তারপর আমরা হ্যাটারোতে চলে যাব। ন্যাপথালিনের যে উদাহরণটা ছিল সেটা যদি আমরা একটু দেখি, এটাকে বলা হয় ন্যাপথালিন। এখানে চক্রে দিতে হবে। আমি যদি এটা এখানে দেই তাহলে একটা পরে এখানে, এটা এখানে, আবার একটা বাহু পরে এটা এখানে, এটা এখানে। দেখো ন্যাপথালিনকে কয়েকভাবে আঁকা যায়, এটি একটি মেথড। আরেকটি মেথড হচ্ছে আমি এখানে কিন্তু কমন বাহুতে দিয়েছিলাম, এখানে কমন বাহুর সাইডে যদি দেই তাহলে এটা যদি এখানে দিয়ে থাকি তাহলে এটা এখানে, এটা এখানে, আবার এখানে একটা বাহু পরে, আবার এখানেও একটা বাহু পরে। তাহলে দেখো এই যে এটার সাথে ওইটা একটা বাহু পরে আছে। এখন দেখো এখানে যত কার্বন আছে এই প্রত্যেকটা কার্বনের সাথে পাই বন্ধন আছে। দেখো এই কার্বনের সাথে একটা পাই বন্ধন, এই কার্বনের সাথে একটা পাই বন্ধন, এই কার্বনের সাথে এইটা, এই কার্বনের সাথে এইটা, এই কার্বনের সাথে এইটা, এই কার্বনের সাথে এইটা, এই কার্বনের সাথে এটা পাই বন্ধন, এই কার্বনের সাথে এইটা, এই কার্বনের সাথে এইটা, এই কার্বনের সাথে এইটা, এই কার্বনের সাথে এইটা। প্রত্যেকটি কার্বনের সাথে একটি পাই বন্ধন আছে, তার মানে তারা হচ্ছে sp2 সংকরিত, তারা সমতলীয়। তো অবশ্যই চাকরিক। এবার আমরা অঙ্কটা কষি। 4n + 2 = হচ্ছে টোটাল 5টা পাই বন্ধন আছে, তাহলে 5টা পাই বন্ধন থেকে আমি 10টা পাই ইলেকট্রন পাবো। তার মানে 4n = 8 বা n = 2, অর্থাৎ এটি হচ্ছে অ্যারোমেটিক। শিক্ষার্থীরা, এভাবে আমরা অ্যারোমেটিক যৌগের ব্যাখ্যা চমৎকারভাবে দিতে পারি। তাহলে আমাদের এতক্ষণের যে ব্যাখ্যাগুলো ছিল সেই ব্যাখ্যাগুলোতে মেনলি ফোকাস হয়েছে কোনটা? মেনলি ফোকাস হয়েছে যে যোজ্যতা স্তরের অসংকরিত অরবিটালে একটি ইলেকট্রন ছিল যারা পাশাপাশি অধিক্রমণে পাই বন্ধন তৈরি করেছিল। এই যে এখানে এগুলো সব পাশাপাশি অধিক্রমণে পাই বন্ধন তৈরি করেছে। এই যৌগগুলোতে কোনো মুক্তজোড় ইলেকট্রন ছিল না, এইটা কিংবা এইটা অথবা বেনজিন ছিল না। এবং এই যৌগগুলোর ক্ষেত্রে দুটি একান্তরিত পাই বন্ধন থেকে সঞ্চারণশীল পাই ইলেকট্রন তৈরি হয়েছে। এই যে দেখো একান্তরিত, অর্থাৎ একটা পর পর প্রত্যেকটা পাই বন্ধন। এইবার আমরা একটু ডিফারেন্ট একটা আলোচনায় যাব, সেটা হচ্ছে যে মুক্তজোড় যে অসংকরিত অরবিটালে থাকতে পারে, মুক্তজোড় ইলেকট্রন অসংকরিত অরবিটালে, এটি নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করব। খেয়াল করো, মজার জিনিস। ওকে, আমরা এইটা মুছে দিচ্ছি। এই উদাহরণটাতে আমরা একটু দেখি। দেখো এখানে আমার এই কার্বনগুলো একটা করে পাই বন্ধন আছে। দেখো এই কার্বন একটা পাই বন্ধন, এই কার্বন একটা পাই বন্ধন, এই কার্বনগুলোতেও একটা করে পাই বন্ধন আছে। তার মানে এরা হচ্ছে sp2 সংকরিত, অর্থাৎ এদের ক্ষেত্রে এরা চাক্রিক সমতুলীয়। এবার নাইট্রোজেনটার দিকে তাকাই। নাইট্রোজেনটার দিকে যদি আমরা তাকাই, নাইট্রোজেনের নর্মাল ইলেকট্রন বিন্যাসটি যদি লিখি এরকম 2p_Z1। এখন নাইট্রোজেনের এখানে 1 2 3টা সিগমা বন্ধন আছে। তাহলে 3টা সিগমা বন্ধন থাকলে আমি যদি চিন্তা করি যে এই 3টা দিয়ে যদি সিগমা বন্ধন, খেয়াল করো একটু ভালো করে বুঝতে হবে বিষয়টি, আমি যদি এই 3টা সিগমা বন্ধন তৈরি করেছে ধরে নেই, তাহলে নাইট্রোজেনের সংকরীকরণ করতে হবে এইটাকে, সম্পূর্ণটাকে। কারণ যোজ্যতা স্তরে সংকরীকরণ হয়, এক্ষেত্রে যদি যোজ্যতা স্তরে কোনো মুক্তজোড় থাকে সেটা পরবর্তী অরবিটালগুলো সংকরীকরণে অংশগ্রহণ করলে আগেরটিও সংকরীকরণে অংশগ্রহণ করবে।
কারণ সংকুরীকরণের বিষয়টাই হচ্ছে প্রায় সমশক্তি সম্পন্ন অরবিটালগুলো সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক অরবিটাল তৈরি করা। তাহলে শুধু 3টা পি এর সংকুরীকরণ সম্ভব নয়, ঠিক আছে? 3টি পি অরবিটালের সংকরণ হবে না, কারণ এরা সমশক্তি সম্পন্নই, এটা প্রায় সমশক্তি সম্পন্ন এরকম নয়। আচ্ছা, তাই এভাবে যদি আমরা চিন্তা করি তাহলে এই সংকরীকরণটার নাম হবে sp3। এখন নাইট্রোজেনে sp3 সংকরীকরণের পর যদি একটি মুক্ত জোড় প্লাস 3টি বন্ধন জোড় থাকে, তাহলে সেটা হলো ত্রিকোণাকার পিরামিডীয়। কিন্তু তাহলে তো সে সমতল হলো না, তার মানে দ্বিতীয় শর্তটি ম্যাচ করছে না। তার মানে নাইট্রোজেনে এই ক্ষেত্রে যদি sp3 সংকরণ হয় তাহলে সে অ্যারোমেটিক যৌগ হবে না। বুঝা গেল? সে কিন্তু অ্যারোমেটিক যৌগ হবে না। তাহলে এবার আমরা একটা অল্টারনেটিভ দেখি। আচ্ছা, এটা হলো আমার অপশন 1। এবার আমরা অপশন 2-তে যাই। অপশন 2-তে গিয়ে দেখো আমরা নাইট্রোজেনের জন্য যে নর্মাল ইলেকট্রন বিন্যাসটা ছিল সেই ইলেকট্রন বিন্যাসটাতে একটু মডিফিকেশান করি। খুবই সহজ জিনিস এবং মজার জিনিস, বুঝলে? তাহলে আমরা একটু ওইটাকে মডিফিকেশান করি, স্টার চিহ্ন দিলাম। সেটা হচ্ছে এরকম, 2s এর একটা ইলেকট্রনকে আমরা জাম্পিং করানোর মাধ্যমে 2pz এ নিয়ে গেলাম। এখান থেকে একটা ইলেকট্রন জাম্প করে এখানে নিয়ে আসলাম। এখন দেখো নাইট্রোজেন এখানে 3টা সিগমা বন্ধন তৈরি করেছে, তাই আমরা এইখানে এই অংশটার সংকরীকরণ যদি করি, অর্থাৎ এটা হবে sp2 সংকরণ। sp2 সংকরণের ক্ষেত্রে আমরা জানি যে সেটা কি হয়, সেটা ত্রিভুজীয় সমতল তৈরি করে। অর্থাৎ এক্ষেত্রে আমি এই যে দেখো এখানে এইভাবে একটা ত্রিভুজ ড্র করতে পারি। এই যে এটা একটা ত্রিভুজ, রাইট? একটা ত্রিভুজীয় সমতল এখানে হতে পারে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো। এইটা হচ্ছে একটা ত্রিভুজ হতে পারে। এই যে, তাহলে আমার দ্বিতীয় শর্তটা ফিল আপ হয়। তাহলে এইখানে যে 2pz2টা আছে সে এখন কি অবস্থায় আছে? অসংকরিত অবস্থায়। তাহলে এইটাকে আমরা বলতে পারি অসংকরিত মুক্তজোড়। তাহলে দেখো এই যে মুক্তজোড় ইলেকট্রন অসংকরিত অরবিটালে থাকতে পারে, এই যে থাকলো অসংকরিত অরবিটালে। এবার নিচের কথাটা দেখো, একটি পাই বন্ধন ও একটি অসংকরিত মুক্তজোড় ইলেকট্রন সঞ্চারণশীল পাই ইলেকট্রন তৈরি করতে পারে। দেখো একটি পাই বন্ধন, এই যে এখানকার পাই বন্ধন আর এখানের মুক্তজোড়, অথবা এখানকার পাই বন্ধন এখানের মুক্তজোড় যেটা অসংকরিত অবস্থায় আছে সে সঞ্চারণশীল পাই ইলেকট্রন তৈরি করতে পারে। এখন তাহলে দেখো আমরা কি দেখতে পাই? আমরা দেখতে পাই তাহলে প্রথম অপশনটা কিন্তু বাদ। প্রথম অপশনটা যেহেতু ত্রিকোণাকার পিরামিডীয়, তাহলে এটা আমরা বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমরা এটা বাদ দিয়ে দিলাম। হ্যাঁ, অপশন 1টা বাদ দিলাম এবং আমরা বুঝলাম যে এটা আসলে অসংকরিত মুক্তজোড়। তাহলে এখন এখানে আছে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন যেটা সঞ্চারণশীলতা অংশগ্রহণ করে। এখানে আছে 2টা ইলেকট্রন, আর এই যে তোমার এখানে যে 2টা ডট চিহ্ন দেওয়া আছে সেটা আমি আগেই লিখে রেখেছি, এটা হলো অসংকরিত মুক্তজোড় ইলেকট্রন। তাহলে এখানেও আছে কয়টা ইলেকট্রন? 2টা ইলেকট্রন।
দুইটা ইলেকট্রন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি এইখানে আমার মোট সঞ্চারণশীল ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 4n + 2 = 2 + 2 4, আর এখানে আছে দুইটা, তাহলে 6, বা 4n হচ্ছে 4 বা n হচ্ছে 1। তার মানে এই যৌগটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি ফিউরান, সরি পাইরোল, দুঃখিত, এটি হচ্ছে পাইরোল। তাহলে এটি কি অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ। তাহলে কথাটা কি দাঁড়ালো, যে কোনো যৌগে যদি মুক্তজোড় ইলেকট্রন থাকে সেটা সংকরিত হতে পারে, অসংকরিত হতে পারে। যেহেতু এখানে মুক্তজোড়টাকে অসংকরিত রাখলে আমার এই সমতলীয় চাক্রিক যৌগ গঠন সম্ভব এবং এখানে 4n + 2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন পাওয়া সম্ভব, তাই এটি অসংকরিত মুক্তজোড় ইলেকট্রন। এইবার দেখো আমরা এই উদাহরণটাতে চলে যাই। এই উদাহরণটার ক্ষেত্রে কি হয়, অ্যাকচুয়ালি দুইটি একসাথে দেখাতে পারলে চমৎকার হতো। তো ঠিক আছে, আমি তারপরও এখানে দেখানোর চেষ্টা করি। দেখো এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা এইভাবে রাখতে পারি। আচ্ছা, একটি কথা বলা হয়নি, দেখো এখানে যখন আমরা sp2 সংকরণ করেছি এটি কিন্তু সম্ভব ছিল, বিকজ এখানে s আর p এর শক্তি কিন্তু সমান নয়, প্রায় সমশক্তি সম্পন্ন। তাহলে প্রায় সমশক্তি সম্পন্নের মধ্যে সংকরীকরণ সম্ভব, যেটা অপশন 1 এর ক্ষেত্রে শুধু 3টা p এর সংকরীকরণ সম্ভব হয় না, সেটা আমরা সেখানে বলেছিলাম। তো যাই হোক, আলোচনায় আসি। দেখো এখানে নাইট্রোজেন এই অবস্থায় আছে। এখন এটা যদি এইখানে মুভ করে, এখানে নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো একটা কিন্তু পাই বন্ধন আছে, দেখাই যাচ্ছে। হ্যাঁ, নাইট্রোজেনের এখানে এই যে 1 2 3টা ইলেকট্রন পার্টিসিপেট করেছে আর একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। অর্থাৎ এই নাইট্রোজেনের সাথে এইটার মতো কোনো হাইড্রোজেনজনিত বন্ধন নেই এবং এখানে একটি পাই বন্ধন আছে। তাহলে এবং সেই পাই বন্ধনটির ক্ষেত্রে এই নাইট্রোজেন কিন্তু এই কার্বনের সাথে একটি একটি করে ইলেকট্রন শেয়ার করে এই পাই বন্ধনটি তৈরি করেছে। মনে রাখতে হবে, যখন দুইজন একটি করে ইলেকট্রন শেয়ার করে তখন সেটা পিওর পাই বন্ধন। তাহলে বোঝা গেল যে এই নাইট্রোজেনে একটি অসংকরিত অরবিটাল থাকবে যেখানে একটি ইলেকট্রন থাকবে। অর্থাৎ এই ক্ষেত্রে এই নাইট্রোজেন যে কাজটি করবে, এই সংকরীকরণটা করবে, sp2 সংকরণ করবে এবং এটি পাই বন্ধন করবে, অসংকরিত ইলেকট্রন পাই বন্ধন করবে। এখন এই sp2 সংকরণে দেখো একটা কিন্তু মুক্তজোড় থাকবে আর দুইটা সিগমা বন্ধন, এই যে এখানে একটা সিগমা, এখানে একটা সিগমা বন্ধন তৈরি করবে। sp2 সংকরণে যখন, খেয়াল করো আমি এখানে লিখি, sp2 এর ক্ষেত্রে যদি একটি মুক্তজোড় প্লাস দুইটি বন্ধন জোড় থাকে তখন এটি কিন্তু কৌণিক ভি এর মতো হয়, কৌণিক ভি আকৃতি। এই যে দেখো এটি ভি এর মতো, ভি কিন্তু একটি সমতলে আঁকা যায়। ঠিক আছে, তার মানে দেখো আমার এখানে যে sp2 সংকরণ হলো সেটা হচ্ছে সমতলীয়, এখানে নাইট্রোজেনের কৌণিক ভি হয়েছে, সেটি কিন্তু সমতলের মধ্যে আছে। sp2 সংকরণে একটি মুক্তজোড় থাকলেও সেটা সমতলে থাকতে পারে, হ্যাটারো অ্যাটমের ক্ষেত্রে সেটা আমরা দেখলাম। এবার আমরা দেখি 4n + 2 সংখ্যক সঞ্চারণশীল পাই ইলেকট্রন আছে কিনা। খেয়াল করো, এই মুক্তজোড় সঞ্চারণশীলতায় অংশগ্রহণ করেছে, কিন্তু এই মুক্তজোড় সঞ্চারণশীলতায় অংশগ্রহণ করবে না, বিকজ এটা হচ্ছে সংকরিত অরবিটালের ইলেকট্রন। যদি অসংকরিত অরবিটালে মুক্তজোড় থাকে তাহলেই সে সংকরীকরণে অংশগ্রহণ করে। ওকে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি দেখতে পাই? এই ক্ষেত্রে আমরা যদি একটু ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে দেখো, তাহলে আমি এটা একটু মুছে দিই।
এটা দরকার নেই। তাহলে এটার ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি এটার ক্ষেত্রে 4n + 2, এখানে সিম্পলি 3টা পাই বন্ধন থেকে 6টা ইলেকট্রন সংকরীকরণে অংশগ্রহণ করবে, অর্থাৎ n এর মান 1, দ্যাট ইজ এটা একটা অ্যারোমেটিক যৌগ। তার মানে শিক্ষার্থীরা, অ্যারোমেটিক যৌগ হওয়ার ক্ষেত্রে হ্যাটারো অ্যাটম থাকলেই দুইজন কিন্তু একই ধরনের সংকরীকরণ কিংবা একই ধরনের জ্যামিতিক আকৃতির মাধ্যমে অ্যারোমেটিক যৌগ তৈরি করে না। এটি আমরা এখানে দেখতে পেলাম। নাইট্রোজেন হচ্ছে তার একটি চমৎকার উদাহরণ। এই যৌগটির নাম হচ্ছে পিরিডিন। এটি একটি ষড়ভুজ হ্যাটারো অ্যারোমেটিক যৌগ, আর এটি হচ্ছে পাইরোল, এটি হচ্ছে একটি পঞ্চভুজের যৌগ। তাহলে আমাদের মেইন আলোচনাগুলো কিন্তু আমরা করে ফেললাম অ্যারোমেটিক যৌগের ক্ষেত্রে। এখন আমরা একটা স্পেশাল যৌগ নিয়ে একটু দেখব, সেটা হচ্ছে n এর মান কখন শূন্য হয়। যেমন এটি যদি হয়, খেয়াল করো, এটিকে বলা হয় সাইক্লো মানে চাক্রিক প্রোপিনাইল। কেন? প্রোপ থেকে এসছে, 3টা কার্বনের কারণে প্রোপ ক্যাটায়ন আছে, তাই প্রোপিনাইল। পুরোপুরি যৌগ ফর্মে নেই, প্রোপিনাইল ক্যাটায়ন। সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, যৌগ না হলে আইল কথাটি আসে। ঠিক আছে, ওকে। তাহলে এটি একটু অ্যারোমেটিক কিনা আমরা একটু দেখার চেষ্টা করি। খেয়াল করো, এই ক্ষেত্রে আমার এই যে কার্বনগুলো, এখানে একটা কার্বন আছে, তাহলে এটা sp2 সংকরিত, এটাও sp2 সংকরিত, বোঝাই যাচ্ছে এটার পাই বন্ধন আছে। এইটার আসলে কি অবস্থা? এইটার দেখো একটা প্লাস মানে কি? একটা প্লাস মানে হচ্ছে তার একটা বন্ধন নাই। কার্বন উত্তেজিত অবস্থায় তোমরা জানো এইভাবে থাকে, তাই না? 2pZ1। এখন এখানে তার এই দুইটা বন্ধনে যে দুইটা ইলেকট্রন গেল, এখানে তার সাথে আরেকটা হাইড্রোজেন আছে, সে হাইড্রোজেনের সাথে এরকম একটা আছে। আর এই যে প্লাস মানে হচ্ছে তার বন্ধনের ইলেকট্রন, অর্থাৎ ধরো যে তার 4টা বন্ধন, খেয়াল করো, তার 4টা বন্ধন ছিল, এখানে এই দুইটা ইলেকট্রন নিয়ে সে চলে গেল। তাহলে সে চলে গেলে তখন তার এখানে এই জায়গাটা এরকম প্লাস হবে। যে দুইটা ইলেকট্রন নিয়ে ধরো হাইড্রোজেন চলে গেল, এখন তুমি হাইড্রোজেন হয়তো তোমার কনফিউশন লাগতে পারে, ঠিক আছে, আমি এখানে ক্লোরিন দিলাম। তাহলে ধরো ক্লোরিন এই দুইটা ইলেকট্রন নিয়ে চলে গেল, চলে গেলে এইখানে তার এই ইলেকট্রনটা শর্ট পড়ে গেছে, ঠিক আছে, শর্ট পড়ে গেল। তার মানে এখন তার যোজ্যতা স্তরে ইলেকট্রন আছে 3টা। তাহলে 3টা ইলেকট্রন যদি থাকে, তাহলে তার এক্ষেত্রে 3টা সিগমা বন্ধনের কারণে এই জায়গায় সংকরীকরণটা হবে sp2 সংকরণ। ঠিক আছে, ওকে। তাহলে sp2 সংকরণ হলে সে সমতুল্য হতে পারে ডেফিনেটলি। এখন দেখি আমরা কি হয়। এই পাই বন্ধনটা, যেহেতু এখানে পাই বন্ধন বেশি আছে, পাই বন্ধন মানে ইলেকট্রন বা ঋণাত্মক চার্জ বেশি আছে, তাই এই পাই বন্ধনটা মুভ করার প্রবণতা দেখায়। এগুলোকে রেজোনেন্স বলে, আমরা অন্য একটি ক্লাসে এগুলো দেখব। মুভমেন্টের ফলে যেটা হয়, এই পাই বন্ধনটা এখানে আসতে চায়, যখন সে এখানে আসে তখন এই ধনাত্মক চার্জটা এই জায়গায় চলে যায়। আবার এই পাই বন্ধনটা ধনাত্মক চার্জ মানে ইলেকট্রনের ঘাটতি, আবার সে এখানে যেতে চায় ইলেকট্রনের কাছে। যখন সে ইলেকট্রনের কাছে যেতে চায় তখন এই জায়গায় আবার একটা প্লাস চিহ্ন তৈরি হয়। ঠিক আছে, এই যে দেখো, এটা এদিকে চলে আসছে, তাহলে এই জায়গায় প্লাস চিহ্ন তৈরি হয়েছে। আবার সে যখন এখানে যায় তখন ঘুরে ফিরে তার যে প্রথম কাঠামোটি ছিল, এই যেটা এখানে আসলো, তখন প্লাস চিহ্নটা এখানে চলে আসে, প্রথম কাঠামোতে চলে আসছে। তার মানে এটি ঘোরাঘুরি করা সম্ভব বা সঞ্চারণশীল পাই ইলেকট্রন গঠন করতে পারে। তাহলে এটা একটা স্পেশাল কেস, এই কোনোটা শর্তে যাচ্ছে না।
এখানে যা সিম্পলি একটি পাই বন্ধন মুভ করতে পারে। এবং দেখো এটি কিন্তু নিরপেক্ষ যৌগ নয়, বাট এটি অ্যারোমেটিকের এই শর্তগুলোকে ফলো করে, তাই এটাকে অ্যারোমেটিক ক্যাটায়ন বলা হয়ে থাকে। ঠিক আছে, এটি স্পেশাল। কীভাবে শর্ত ফলো করে দেখো, 4n + 2 = হচ্ছে একটা পাই বন্ধন থেকে দুইটা পাই ইলেকট্রন পাওয়া যাবে। এখানে কিন্তু কোনো মুক্ত জোড় নেই, সো ওইখানে কোনো ইলেকট্রন নেই, তাহলে এটা হচ্ছে 2। তার মানে 4n = 0, সুতরাং n = 0, অর্থাৎ এটি অ্যারোমেটিক। আমরা এটাকে অ্যারোমেটিক ক্যাটায়ন বলতে পারি। ঠিক আছে শিক্ষার্থীরা, এইভাবে আমরা এটার ব্যাখ্যা দিতে পারি। পাশাপাশি আরেকটি উদাহরণ আমরা দিব। দেখো এই ক্ষেত্রে এটা যদি আমরা এখানে মাইনাস দিই, মুক্তজোড় ইলেকট্রন, এবং এখানে এইভাবে এটা যদি দিই, খেয়াল করো এক্ষেত্রে এই কার্বন sp2 সংকরিত, এই কার্বন sp2 সংকরিত। এখানে কি হয়েছে, এখানে যে কার্বন ছিল, দেখো কার্বনের এখানে সে 3টা সিগমা বন্ধন আছে, আর এখানে যে 2টা ইলেকট্রন ছিল সে 2টা ইলেকট্রনই তার নিজের কাছে নিয়ে এসছে। অর্থাৎ এই উদাহরণটা হচ্ছে এরকম, এই ছিল, এই ক্ষেত্রে হাইড্রোজেনকে সে বের করে দিয়েছে, বাট 2টা ইলেকট্রন সে নিজের কাছে রেখে দিয়েছে। তাহলে নিজের কাছে যদি সে 2টা ইলেকট্রন রেখে দেয়, তাহলে এখানে আমরা একটা মাইনাস চিহ্ন দিতে পারি। অর্থাৎ তুমি এখানে এই মাইনাস চিহ্নটা দিচ্ছ, কেন দিচ্ছ খেয়াল করো, এই 2টা ইলেকট্রনের একটা তার নিজের ছিল, একটা ছিল হাইড্রোজেনের। হাইড্রোজেনকে হটিয়ে দেওয়ার পর এখন 2টা ইলেকট্রনই তার কাছে, এই জন্য 2টা ডট, বাট 2টা ইলেকট্রনের মধ্যে একটা আরেকজনের থাকার কারণে এখানে একটা মাইনাস চিহ্ন হয়েছে, আর এটা হবে তাহলে H+। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, এই যৌগটাকে আমরা বলতে পারি সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন। সাইক্লোপ্রোপিনাইল অ্যানায়ন। এখন এখানে আমরা এই দুটা তো দেখলাম sp2 সংকরিত, এই কার্বনের ক্ষেত্রে কি হয় সেটি আমরা একটু দেখার চেষ্টা করি। কার্বনে তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2s1 2px1 2py1 2pz2 এই অবস্থায় আছে। খেয়াল করো এখানে তার সিগমা বন্ধন হচ্ছে 3টা, একটা দুইটা 3টা। ডেফিনেটলি এই 3টা সিগমা বন্ধনের মাধ্যমে সে কী করবে, সে সংকরীকরণে পার্টিসিপেট করবে, কারণ সিগমা বন্ধন তো সংকরীকরণ ছাড়া হয় না। বাট এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন আছে। এখন এই মুক্তজোড় ইলেকট্রনটা সে তো কোনো সংকরীকরণে পার্টিসিপেট করার প্রয়োজন নাই। তার মানে যেহেতু এই মুক্তজোড়টা এই জায়গায় আছে, সবচেয়ে শেষে আছে, ভিতরে কিন্তু না, সবচেয়ে শেষে, তাই আমরা শুধু এই একটা S আর এই 2টা P এর মধ্যে প্রায় সমশক্তি থেকে সমশক্তি সম্পন্ন সমান সংখ্যক অরবিটাল তৈরির কনসেপ্ট পেয়ে থাকি, যে কারণে 2pz-কে এখানে সংকরীকরণে আনতে হবে না। অর্থাৎ এটি হচ্ছে sp2 সংকরণ, আর এটি হচ্ছে, এটি কি, এটি হচ্ছে অসংকরিত মুক্তজোড়, অসংকরিত মুক্তজোড় ইলেকট্রন। তার মানে এই অসংকরিত মুক্তজোড় ইলেকট্রনটি কি করতে পারবে, মুভ করতে পারবে। খেয়াল করো এক্ষেত্রে এই অসংকরিত, এটা হচ্ছে অসংকরিত মুক্তজোড় আর এটা হচ্ছে পাই বন্ধন। তাহলে পাই বন্ধন যদি এই দিকে চলে আসে, এই দিকে যদি চলে আসে, তখন এই অসংকরিতটা চাইলে কি করতে পারে, এই 2টা ইলেকট্রন তখন এই দিকে আসতে পারে। ঠিক আছে, তার মানে আমার এই জায়গায় যেটা দেখতে পাই সেটা হচ্ছে পাই বন্ধনটা এইদিকে আসলো আর এইটা হচ্ছে এই দিকে চলে আসলো। তাহলে দেখো এই কার্বনের
1 2 3টি অলরেডি ছিল। খেয়াল করো এখানে কার্বনের 1 2 আরেকটা কিন্তু হাইড্রোজেন, 3টি বন্ধন ছিল। আর এখন এই 2টা ইলেকট্রনই সে যদি এইখানে দিয়ে দেয়, এই কার্বনকে দিয়ে দেয়, তাহলে এটা এরকম হবে। অ্যাকচুয়ালি এইখানে 2টা ইলেকট্রন, এটা 2টা ধাপে ঘটে। প্রথমে এইদিকে আসে, এটা যখন এইদিকে আসে এটা এইদিকে আসে। খেয়াল করো এটা এইদিকে আসলে এই কার্বনের এখন কয়টা হলো, 1 2 3 4টা, ফাইন। কিন্তু পরপর আবার 2টা পাই বন্ধন হয়ে যাচ্ছে, রাইট? এই কার্বনের আমার 1 2 3টা ছিল 4টা, তাইলে এখানে একটা জটিলতা তৈরি হয়। সেই জটিলতার কারণে মনে রাখতে হবে যে পরপর 2টা পাই বন্ধন সাধারণত স্টেবল হয় না, ঠিক আছে? তাহলে এই জায়গায় আমার যে পাই বন্ধনটা এখানে যখন হবে, আচ্ছা আমি একটু ডিটেলে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অনেকে হয়তো কনফিউজড হয়ে যাচ্ছ, এটা যদি এইদিকে আসে দেখো তো কী দাঁড়ায়, এই হয়। হ্যাঁ, তাহলে এখন এই কার্বনের কি অবস্থা, 1 2 3 4, আবার এর তো একটা হাইড্রোজেনের সাথে বন্ধন আছেই, এই যে এখানে একটা হাইড্রোজেনের সাথে ছিলই, তাহলে আমার তো লাভ হলো না, তাই না? কার্বন কিন্তু এখনও 5টাই রয়ে গেল। তাহলে এখনও কিন্তু তার মধ্যে একটা মাইনাস চিহ্ন রয়ে গেল, এই যে 1 2 3 4 5। তাহলে কি হবে, পরবর্তীতে এই পাই বন্ধনের 2টা ইলেকট্রন, এই পাই বন্ধনের 2টা ইলেকট্রন এখানে চলে আসবে। তাহলে 2টা ইলেকট্রন যদি চলে আসে, তাহলে এইখানে একটা মুক্ত জোড়, একটা মাইনাস হবে। যখন 2টা ইলেকট্রন চলে আসবে এই পাই বন্ধনটা এই কার্বন থেকে সরে যাচ্ছে, তাই আমি এখানে জাস্ট হাইড্রোজেনটা দেখাচ্ছি। তাহলে এই মাইনাস চিহ্নটা কিন্তু আর থাকবে না, কারণ তার একটা অতিরিক্ত ইলেকট্রন ছিল সে এখানে চলে গেছে, তাই এটা নিউট্রাল হয়ে যাবে। বাট পাই বন্ধনের 2টা ইলেকট্রন সে পেয়ে যাওয়ার কারণে এখানে কি হবে, 2টা ডট চিহ্ন হবে। 2টা ডট চিহ্ন যখন হবে তখন এই কার্বনের কি দাঁড়ায় দেখো, 1 2, এই কার্বনের সাথে কে আছে, একটা হাইড্রোজেন আছে, 3, আর কে আছে, 4 5, তাহলে অতিরিক্ত একটা আছে, তাই এখানে একটা মাইনাস চিহ্ন হয়েছে। ঠিক আছে শিক্ষার্থীরা, তোমরা আবার কেউ ভেবো না যে স্যার সব জায়গায় হাইড্রোজেন দিচ্ছি না কেন। হ্যাঁ, এখানে সব জায়গায় হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানেও আছে, ঠিক আছে, এখানেও হাইড্রোজেন আছে। তাহলে দেখো কি দাঁড়ালো, আমার যেখানে পাই বন্ধনটা আছে মুক্ত জোটটা তার অপোজিট প্রান্তে আছে, এই যে এই 2 কার্বনের সাথে আছে, মুক্ত জোটটা তার তৃতীয় কার্বনের সাথে আছে। এখানেও পাই বন্ধনটা যেখানে আছে মুক্ত জোটটা তৃতীয় কার্বনের সাথে আছে। এইভাবে সে ঘুরতে পারে। তার মানে দেখো মজার বিষয়, দেখো এইখানে sp2 সংকরিত, তার মানে সমতুলীয়, সে চাকরিক জৈব যৌগ, 2টা শর্তই ফিল আপ করেছে। এখন আমরা এখানে দেখি সঞ্চালনশীল ইলেকট্রনের সংখ্যা কত। তাহলে 4n + 2 = পাই বন্ধন থেকে 2টা ইলেকট্রন পাবো, মুক্ত জোট থেকে 2টা ইলেকট্রন পাবো। তার মানে 4n + 2 = হবে 4, বা 4n = 2, সুতরাং n = হাফ, অর্থাৎ অ্যারোমেটিক নয়, অ্যারোমেটিক নয়। ঠিক আছে শিক্ষার্থীরা, এটা একটু অ্যাডভান্স লেভেলের রেজোন্যান্স, তারপরও নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। তো আমরা অ্যারোমেটিক যৌগ হওয়ার যে সকল শর্ত আছে প্রত্যেকটি শর্ত নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি এই ভিডিওটি দেখার পর কোনো প্রশ্ন জাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আরেকটি বিষয় হচ্ছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ড সার্কেল বা অন্যদের সাথে শেয়ার করতে পারো, তাহলে অন্যরাও কিছু জৈব যৌগের জ্ঞান লাভ করলো। জৈব যৌগের ক্ষেত্রে একটি কথা মনে রাখবে, তাড়াহুড়া করে জৈব যৌগ পড়লে হয় না। যেহেতু 9 10-এ অনেকেই জৈব যৌগটা স্কিপ করে আসে, তাই এটি ডিটেলে বিস্তারিত জানা উচিত। মনে রাখবে, কেমিস্ট্রি যাই পড়বে অল্প পড়ো বাট ক্লিয়ারলি জানো। এই থিওরিতে যদি চলো তাহলে কেমিস্ট্রিতে উন্নতি করতে পারবে। শুধু কেমিস্ট্রির জন্য, এটা আসলে যে কোনো সাবজেক্টের জন্যই প্রযোজ্য। অল্প পড়ো, বুঝে পড়ো, ক্লিয়ারলি পড়ো, তাহলে
ভালো লাগবে এবং আস্তে আস্তে যখন সামনে অগ্রসর হবে তখন স্পিডটা বাড়বে। আমরা অনেক সময় যে কাজটা করি, প্রথম থেকেই ভাষা ভাষাভাবে পড়ি। যখন 2 মাস 3 মাস পড়া হয়ে যায় তখন দেখা যায় আগের পড়াটা ঠিকমতো না বোঝার কারণে পরের পড়াটাও বোঝা যায় না। তাই তখন একসময় পড়ার প্রতি এক ধরনের অনীহা চলে আসে। তো এই করোনাকালীন সময়ে তোমরা যারা বাসায় বসে ভাবছো কি করবে, পড়াশোনার প্রতি মনোযোগ যাদের কমে যাচ্ছে, তাদেরকে বলছি পড়াশোনাটা যদি তুমি বুঝে পড়ো তাহলে এখানে বুঝার অনেক কিছু আছে, জানার অনেক কিছু আছে, আনন্দের অনেক কিছু আছে। তো ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।